ভিপি নূরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি। ফেরারি হলে প্রার্থী নয়, মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল। মহাসড়ক অবরোধ, 4 নেতাকে বহিষ্কার বিএনপির। সালমান রহমান ও তার ভাইয়ের বিরুদ্ধে 5 মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী 3, গলাচিপা ও দশমিনা আসনে এখন উত্তেজনা, কৌতূহল আর জল্পনা বিরাজ করছে। বিএনপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হল বলে মনে করছেন স্থানীয়রা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে এই আসনটি নাকি রাখা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা। সোমবার 3 নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 237টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তালিকায় পটুয়াখালীর 2টি আসন, বাউফল, পটুয়াখালী 2 এবং গলাচিপা দশমিনা, পটুয়াখালী 3 শূন্য রাখা হয়। এই ঘোষণার পর থেকেই পটুয়াখালী 3 আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয়ভাবে পরিচিত নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন বিএনপি হয়তো কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে ভিপি নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসেবে। স্থানীয়ভাবে এরই মধ্যে ভিপি নূরের দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়ছে। সব মিলিয়ে পটুয়াখালী 3 আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনী আসনে পরিণত হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও এই আসনে নুরুল হক নূর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সে সময় প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়েছিল। অবশেষে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের আরপিওর অধ্যাদেশ জারি করল সরকার। এতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, ফেরারি আসামি ভোটে অযোগ্য, মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল এমন একগুচ্ছ নতুন বিধান যুক্ত করা হয়েছে। থাকছে না ভোটও। সোমবার 3 নভেম্বর রাতে এ অধ্যাদেশ জারি করা হয়। অনুচ্ছেদ 2 সংশোধন করে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী রাখা হয়েছে। এতে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনকে আর আগের মতো বেগ পেতে হবে না। 2001 ও 2008 সালের ভোটে এমন বিধান ছিল। অনুচ্ছেদ 8 সংশোধন করে ভোট কেন্দ্র বা পোলিং স্টেশন প্রস্তুতের ক্ষেত্রে জেলা নির্বাচন অফিসারের হাতে রাখা হয়েছে। আগে এই ক্ষমতা ডিসির হাতে ছিল। অনুচ্ছেদ 9 সংশোধনীতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার কোনো ভোটগ্রহণ কর্মকর্তা বরখাস্ত করতে পারবেন, তবে ইসিকে অবহিত করতে হবে। অনুচ্ছেদ 12তে বলা হয়েছে, কোনো আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি ঘোষিত হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে। তিনি আর প্রার্থী হতে পারবেন না। এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্য কোনো পদে অধিষ্ঠিত থাকলে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদকে লাভজনক পদের সংজ্ঞাভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদে থেকে নির্বাচন করা যাবে না। হলফনামায় দেশে বিদেশে আয়ের উৎস এবং সব শেষ বছরে রিটার্ন জমা দিতে হবে। এক্ষেত্রে কেউ মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হলে এবং তা প্রমাণিত হলে এমপি পদও বাতিল করতে পারবে ইসি। অনুচ্ছেদ 13 সংশোধন করে জামানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অনুচ্ছেদ 19 সংশোধনীতে না ভোগের বিধান যুক্ত করা হয়েছে। কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি একজন থাকে, তাহলে ব্যালট পেপারে না ভোটের বিধান থাকবে। না ভোট বেশি পড়লে পুনরায় নির্বাচন হবে। ফের একক প্রার্থী থাকলে তিনি নির্বাচিত হবেন। অনুচ্ছেদ 20 সংশোধনীতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। অনুচ্ছেদ 26 সংশোধনীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। অনুচ্ছেদ 27
আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং যোগ করা হয়েছে। প্রবাসী, সরকারি চাকরিজীবী ও দেশের ভিতরে কয়েদিরা এই সুযোগ পাবেন। অনুচ্ছেদ ৩৬-এ বলা হয়েছে, ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও সমভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট হবে। প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি ১০ টাকা, দলের ব্যয় দেখানো, অনুদানের অর্থের হিসাব ওয়েবসাইটে প্রকাশ, উপপুলিশ ডিপুটি মহাপরিদর্শক পর্যন্ত বদলিতে ইসির অনুমোদনের বিধান আনা হয়েছে। আবার মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব ও এআই অপব্যবহার রোধে প্রার্থী ও দলের বিষয় অপরাধ বিবেচনায় শাস্তির বিধান আনা হয়েছে। এদিকে নিবন্ধন স্থগিত হলে প্রতীক স্থগিত, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলে ইসির হাতে ক্ষমতা, আচরণবিধি প্রতিপালনে ইসি কর্মকর্তাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দলের ক্ষেত্রেও জরিমানার বিধান আনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে সোমবার ৩ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার বিক্ষুব্ধ সমর্থকেরা। ভাটিয়ারি এলাকায় তারা টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ অবরোধে প্রায় ৪ ঘণ্টা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী গাড়ি চালকেরা। আর এ ঘটনায় মধ্যরাতে ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন স্বয়ংসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল, ভাটিয়ারি বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলা স্বয়ংসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করে বিদেশে পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। মামলার আসামি তালিকায় সালমান এফ রহমানের ভাই এএসএফ রহমান সহ বেক্সিমকো লিমিটেড সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সালমান এফ রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে ৩৬,০০০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে ১,৯৩৯ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সালমান এফ রহমান সহ ৩৪ জনের নামে মামলার অনুমোদন করেছে কমিশন। তিনি আরও বলেন, দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড কর্তৃক ৫,২,৫০,৭৭২ মার্কিন ডলার, প্ল্যাটিনাম গার্মেন্টস লিমিটেড কর্তৃক ১৮,১৮,৩,৩৫৮ ডলার, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড কর্তৃক ৮,৪০,৪৯,৫৪৭ ডলার, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড কর্তৃক ১,৪৭,৩,৩৪০ ডলার এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৪,৭৭,১৫,৪৮২ ডলার, সর্বমোট ২১,৫৫,২৮,৮০১ ডলার বা প্রতি ডলার ৯০ টাকা হারে ১,৯৩৯,৭৫,৯২,০৯৪ টাকা জনতা ব্যাংক পিএলসির লোকাল অফিস হতে ঋণের নামে আত্মসাৎ মানি লন্ডারিংয়ের অপরাধ প্রমাণিত হয়েছে। ফলে কমিশন মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে পৃথক ৫টি মামলা রুজুর অনুমোদন করেছে।